আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভূতকথা চ্যানেলের ৫ নং এপিসোডে সকলকে স্বাগতম। আমরা আজকে হাজির হয়েছি ভয়ঙ্কর কিছু ভৌতিক ঘটনা নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্টোরিতে চলে যাই। আমাদের ফার্স্ট ঘটনাটা একটা অভিশপ্ত পুকুরকে নিয়ে। মূলত এই ঘটনাটা একটা গ্রামের পুকুরকে নিয়ে। আমি লেখাটা হুবহু পড়ে শোনাচ্ছি। আমাদের গ্রামের বাড়িটা একদম নীরব নিস্তব্ধ থাকে পুরোটা সময়। আর আমাদের ঘরের আশেপাশে আর কোনো ঘর নেই। সামনে একটা উঠোন আছে অ্যান্ড বাড়ির বাইরে সরু মাটির রাস্তা। সেটার অন্য পাশে আমাদের পুকুর। আমার রুমের জানালা খুললেই রাস্তার পাশেই পুকুরটা দেখা যায়। আর আমাদের ঘরের আশেপাশে আর কোনো ঘর না থাকায় সবসময় আমাদের বাড়ির নীরব নিস্তব্ধ অবস্থায় থাকে। আমার বাড়িতে আমি, আমার বাবা, মা, ছোট বোন আর আমার দাদি থাকি। আমি আজকে যে ঘটনাটা শোনাবো সেটা 2003 বা 2004-এর দিকের ঘটনা। তখনকার সময় গ্রামে বিদ্যুৎ তেমন একটা থাকতো না। কিছুক্ষণের জন্য থাকলেও লম্বা সময় ধরে লোডশেডিং চলতো। তো সেই সময়ই আমাদের সম্বল ছিল হারিকেনের আলোয় আমরা পড়ালেখা করতাম। তো এমনই একটা রাতের ঘটনা। সেদিনও আমি পড়ালেখা করছি আমার রুমের পড়ার টেবিলে বসে। আর আমার পড়ার টেবিলের সাথে জানালা, আর জানালা দিয়ে আমাদের বাড়ির সেই পুকুরটা দেখা যায়। অ্যাজ ইউজুয়াল ওই সময়টাতেও কারেন্ট ছিল না। হারিকেনের আলোয় আমি পড়ছিলাম। আর আমাদের বাড়ির সামনে আলাদা করে রান্নাঘর ছিল। আম্মু আর দাদি মিলে রান্নাঘরে কাজ করছিল। আর আমার ছোট বোন তাদের পাশেই পাটিতে বসে খেলছিল। আর আব্বু বাসায় ছিলেন না। তো আমি পড়া মুখস্থ করার জন্য জানালার দিকে বাইরে তাকিয়ে তাকিয়ে জোরে জোরে পড়ছিলাম। হঠাৎ করেই পুকুরে ধপাস করে কিছু একটা পড়ার শব্দ হলো। আমি হঠাৎ আওয়াজ শুনে ঘাবড়ে গেলাম। আমার মনে হলো কোনো একটা মানুষ পুকুরে ঝাঁপ দিয়েছে। আমাদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, এই সময়টাতে মানুষও থাকে না। তাই আমি ভেবেছিলাম আমার ছোট বোনের কিছু হলো কিনা। তাই তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখলাম আমার বোন উঠোনের রান্নাঘরে আমার দাদি আর মায়ের পাশে বসেই খেলছে। এটা দেখে আমি কিছুটা অবাক হলাম। আমি রান্নাঘরে গিয়ে মা আর দাদিকে ব্যাপারটা বললাম। ওরা বলল হয়তো কোনো মাছ হবে, আর নয়তো গাছের ঢাল ভেঙে পড়েছে নিশ্চয়ই। আমিও আর তেমন একটা গুরুত্ব দিইনি। এরপর আমি আবারও আমার রুমে গিয়ে পড়ার টেবিলে বসলাম। অদ্ভুত একটা জিনিস খেয়াল করলাম। আমার পড়ার টেবিলের পাশে যে জানালাটা সেটা বন্ধ অবস্থায় আছে। আজব তো, আমি তো বন্ধ করে যাইনি, তাহলে এটা বন্ধ হলো কি করে? পরে ভাবলাম হয়তো বাতাসের কারণে আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে। দেন আমি আবারও জানালা খুলে দিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে কিছুক্ষণ পর দেখি পুকুরে কেউ একজন গোসল করছে এমন সাউন্ড হচ্ছে। এবার কিন্তু আমি তেমন আর গুরুত্ব দিইনি। আমি আমার মতো করেই পড়ছিলাম। কিন্তু আওয়াজটা থামছেই না। মনে হচ্ছে পুকুরে কেউ একজন অনবরত ডুব দিচ্ছে। কিন্তু দিনের বেলায় স্পষ্টভাবে পুকুর দেখা গেলেও রাতে সেটা দেখা যায় না, কারণ অন্ধকারে পুকুরে কে আছে সেটা বোঝা যায় না। তার উপর আবার লোডশেডিং। তো আমি ভাবলাম হয়তো কেউ একজন এদিকে যাওয়ার সময় গোসল করছে, যদিও এমনটা কখনোই হয়নি। যাই হোক, আমি কিন্তু তখনও গুনগুনিয়ে পড়ছিলাম। এবার শুনি কেউ একজন পুকুরে সাঁতার কাটছে। এবার আর আমি চুপ করে না থেকে আমার বাবার রুমে গিয়ে টর্চ লাইটটা নিলাম। তখনকার সময়ে একটা লাল রঙের ফোল্ড করা টর্চ লাইট ছিল। তো আমি সেটা নিয়ে পুকুরের দিকে টর্চ লাইটটা ধরি। টর্চের যে সরু আলো, সেই সরু আলোটা যখন পুকুরের পানিতে গিয়ে পড়ে
তখনও আমি দেখলাম পানির ঢেউ ছিল। তার মানে হচ্ছে সত্যি সত্যি কেউ একজন সেখানে সাঁতার কাটছে। এবার আমি জোরে জোরে বলতে লাগলাম, কে ওইখানে, কে ওইখানে, কেউ আছেন? কিন্তু কারো কোনো শব্দ নেই। এবার আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ পুরো রুম অন্ধকার ছিল, জাস্ট হারিকেনটাই জ্বলছিল, রুমে কেউ নেই। আমি তাড়াতাড়ি করে আবারও ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে মা আর দাদিকে সব বললাম। ওরা অতটা কানে নেয়নি আমার কথা, কিন্তু তাও আমার জোরাজোরিতে আমার দাদি বলল, ঠিক আছে চল দেখে আসি তাইলে কে আছে সেখানে। আমার দাদি মূলত আমাকে শান্ত করার জন্যই সেখানে যেতে রাজি হয়েছিলেন, বাট তিনি আমার কথা মোটেও পাত্তা দেননি। যাই হোক, টর্চ লাইট নিয়ে আমি আর দাদি মিলে বাড়ি থেকে বের হয়ে রাস্তার ওই পারে গিয়ে দাঁড়ালাম, পুকুরটার সামনে। পুকুরের ঘাট হচ্ছে ডান পাশে। এবার টর্চ লাইট পুকুরে মারলাম আমি, কিন্তু ঘাটে কেউ নেই। দেন আমার দাদি বলল, দেখলি তো কেউ নেই, চল এবার। আমিও আর কথা না বেরিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছিলাম। ঠিক তখনই, আমরা যে মুহূর্তে বাড়িতে ঢুকে যাচ্ছিলাম ঠিক তখনই আবারও পুকুরে কেউ একজন ঝাঁপ দেওয়ার শব্দ হলো। এবার আমি আর দাদি দুইজনই কিন্তু শব্দটা শুনলাম। আমি আমার দাদিকে বললাম, দেখলে, আমি এই শব্দটার কথাই বলেছিলাম। আমার দাদি বলল, হ্যাঁ শুনলাম, চল আর একটু ভালো করে দেখি। এই বলে আমি আর দাদি আবারও পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালাম। দাদি আমার থেকে টর্চটা নিয়ে পুরো পুকুরে আলো দিয়ে দেখলো। এবার কিন্তু দাদি সিরিয়াস, কারণ দাদি নিজেই শব্দটা শুনেছেন। তিনি পুকুর পাড় থেকে শুরু করে গাছের ঢাল সবখানেই টর্চের আলো দিয়ে ভালোভাবে খুঁটে খুঁটে দেখলেন, কিন্তু কোথাও কিছু দেখা গেল না। হঠাৎ করে দাদি যখন লাইটটা পুকুরের ঘাটে ফেলল, অর্থাৎ যে পুকুরের সিঁড়ি বেয়ে যে ঘাটের উপর যে পানি থাকে সেখানে যখন ফেলল, তখন দেখা গেল পানির নিচ থেকে ভূত ভূত উঠছে। এবার দাদি দৌড়িয়ে পুকুরের ঘাটে গিয়ে দাঁড়ালো। আমিও দাদির পিছে পিছে দৌড় দিলাম। দেন দাদি একটা মাটির টুকরো নিয়ে ওই ভূতটার দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সাথে সাথেই ভূত থেমে গেল। আমার দাদি কেমন যেন অদ্ভুত ব্যবহার করতে লাগলো। আমার মনে হচ্ছিল দাদি কাউকে দেখছে, আর দাদির চোখে মুখে ভয়। দাদি চিৎকার করছিল আর জোরে জোরে আমার নাম ধরে বলছিল, আমাকে ডাকছিল আর বলছিল, আমাকে বাঁচা তুই, ও আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি কাউকেই দেখছিলাম না। আমি দাদির গা ধরে ধাক্কা দিচ্ছিলাম, জোরে জোরে নাড়াচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম, দাদি কি হয়েছে, এখানে তো কেউ নেই। কিন্তু দাদি আমার কথা হয়তো দাদির কানেই যাচ্ছিল না। তিনি সমানে চিৎকার করে বলছিল, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি উপায় না পেয়ে অন্ধকারে দৌড় দিলাম বাড়ির দিকে। দৌড় দিয়েই মাকে গিয়ে বললাম। মা সাথে সাথে রান্নাঘরে থাকা যে হারিকেন সেটা হাতে নিয়ে দৌড় দেয় আর আমাকে বলে ছোট বোনকে দেখতে। কিন্তু আমারও খুব চিন্তা হচ্ছিল, কারণ আমি নিজের চোখে দেখেছি সব। তাই ছোট বোনকে কোলে নিয়ে আমিও মায়ের পেছন পেছন দৌড় দিই। আমরা দৌড়িয়ে সে পুকুর ঘাটে যাই। কি অদ্ভুত, সেখানে দাদি ছিল না। আমরা ভয় পেয়ে যাই, দাদি কোথায় গেল। আমি আর মা জোরে জোরে দাদিকে ডাকতে থাকি, কিন্তু দাদি সাড়া দিচ্ছিল না। আমি ভয়ে ঘামছিলাম। এদিকে মা দাদিকে না পেয়ে কাঁদছিল। তখন মোবাইলের যোগ ছিল না, তাই কল দিয়ে যে বাবাকে ডাকবো সেই সুযোগও ছিল না। এদিকে আমাদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়িও নেই যে মানুষজন ডেকে জড়ো করব, সে স্কোপটাও আর নেই। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে দেখি পুকুর ঘাটের সামনে, অর্থাৎ পুকুর ঘাটের সেম ওই জায়গা থেকে যেখানে পানির ভূত উঠেছিল,
আর যেখানটায় দাদি ঢিল ছুঁড়েছিল সেখানে ভূত ভূত উঠছে। আমি মাকে বললাম কথাটা, মা সাথে সাথে সেখানে ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে আটকাই। কজ আমার মনে হচ্ছিল এখানটায় কোনো রহস্য আছে। ঠিক তার 5-6 সেকেন্ডের মধ্যেই আমার দাদি ওই ভূতের ভেতর থেকে ভেসে উঠল। আমার মা জোরে একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে পুকুরে নেমে মাকে টেনে টেনে তুলে। আমার দাদি বুড়ো হয়ে যাওয়ায় তার শরীরের গঠন একদমই ছোট এবং হালকা ছিল, তাই আমার মা একাই আমার দাদিকে কোলে তুলে নিয়ে আসে। আমরা বাড়িতে এসে রান্নাঘরের পাটিতে দাদিকে শোয়াই। দেন অনেকক্ষণ হয়ে যায়, দাদির হুঁশ আসে না। পরে আমার বাবা বাড়িতে আসে, আসার পর তাকে সব কিছু খুলে বলি। তিনি আবার তাড়াহুড়া করে গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর এসে সব শুনে এবং ঝাড়ফুঁক করতে থাকে। এক পর্যায়ে অনেকক্ষণ পর দাদির হুঁশ আসে। দাদির হুঁশ আসা দেখে আমরা একটু রিলিফ পাই। দেন আমরা দাদির কাছ থেকে জানতে চাই কি হয়েছিল তার সাথে। দাদি কোনো কথা বলে না, তাকে দেখে মনে হচ্ছিল অনেক ভয় পেয়ে আছে। তাই হুজুরও নিষেধ করলো আর জোরাজোরি না করতে। তারপরের দিন দাদি একটু নর্মাল হয় অ্যান্ড আমরা দাদির কাছ থেকে জানতে চাই আমি চলে যাওয়ার পর তার সাথে অ্যাকচুয়ালি কী হয়েছিল। তখন দাদি বলে, ওই যে পুকুরে যেখানে ভূত ভূত উঠছিল সেখানে যে দাদি ঢিল মেরেছিল সেখান থেকেই একটা অদ্ভুত রকমের লোক মাথা তুলে অ্যান্ড আস্তে আস্তে বানরের মতো করে পুকুর ঘাটের সিঁড়ি দিয়ে উপর উঠতে থাকে। লোকটার পুরো গায়ে বানরের মতোই লোম ছিল, কানগুলো বিশাল বড় ছিল, লম্বা লম্বা হাত পা আর নখগুলোও বিশাল বড়। বেশ ভয়ঙ্কর দেখতে লাগছিল প্রাণীটাকে। সে এসে দাদির দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিল। যেই মাত্র আমি বাড়ির দিকে গেলাম, ওই লোকটা বা ওই প্রাণীটা দাদির হাত ধরে টেনে হিচড়ে পুকুরে নিয়ে যায়। দাদি তখন আয়াতুল কুরসি পড়ছিল খুব জোরে জোরে। পুকুরে ঢুকানোর সাথে সাথেই দাদির আর কিছুই মনে নেই। সৌভাগ্যবশত দাদি বেঁচে গিয়েছিল সেদিন। যাই হোক, আমার বাবা ওই হুজুরটাকে আবারও ডেকে আনে, তাকে সব খুলে বলে। দেন হুজুর বলে এই পুকুরটা অভিশপ্ত হয়ে আছে, এটা কিছু করা না হলে ওই খারাপ জিনটা এই বাড়িতেও ভর করতে পারে। তখন হুজুরটা পরামর্শ দিল ওই পুকুরের পানি সেচ দিয়ে খালি করে দিতে, যাতে পুকুরে বিন্দু পরিমাণও পানি না থাকে। দেন হুজুরের কথা মতো তাই করা হলো। এরপর হুজুর পুকুর ঘাটে বসে কিছুক্ষণ দোয়া পড়লেন। দেন পুকুরটার সব দিকে কিছু একটা লিকা যুক্ত কাগজের টুকরো পুকুর পাড়ের চারপাশে গর্ত করে করে পুঁতে দিলেন। সেম কাজ আমাদের বাড়ির চারপাশেও করলো, যাতে খারাপ জিনটা রেগে গিয়ে আমাদের বাড়ির কোনো ক্ষতি করতে না পারে। এরপর থেকে আমি জানালা অফ করে পড়তে বসতাম রাতের বেলা, এমনকি দিনের বেলাতেও ওই পুকুরটার দিকে তাকাতে আমার খুব ভয় হতো। যাই হোক, এরপর থেকে আর কখনো এমন কোনো অদ্ভুত আওয়াজ বা ঘটনা দেখা যায়নি। সুপ্রিয় শ্রোতা, আমাদের ফার্স্ট ঘটনাটা শেষ হয়েছে। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমাদের শ্রোতা যারা আছেন তারা কে কোথা থেকে আমাদেরকে শুনছেন তা কমেন্ট করে জানাবেন। আমরা এখন আমাদের সেকেন্ড ঘটনাতে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড ঘটনাটা বাড়ির ছাদে ঘটে যাওয়া একটা ঘটনাটা আমি হুবহু পড়ে শোনাচ্ছি। আমি একজন স্টুডেন্ট। ইউজুয়ালি আমি খুব রাত জেগে পড়াশোনা করি। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। রাত তখন প্রায় আনুমানিক 1:30। পড়তে পড়তে আমার এক পর্যায়ে খুব এক্সস্ট ফিল হচ্ছিল, ক্লান্ত লাগছিল, সাথে কিছুটা ঘুমও পাচ্ছিল। তাই ভাবলাম এক কাপ চা বানিয়ে খেলে ঘুমের আড়ষ্টতাটা চলে যেতে পারে। সো সাথে সাথে পড়ার টেবিল থেকে উঠে রান্নাঘরে গিয়ে চুপি চুপি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম।
এরপর চা হাতে নিজের পড়ার ডেস্কে এসে বসলাম, বাট আমার কেন যেন মনে হচ্ছে যে এত রাতে যদি বাড়ির ছাদে গিয়ে চা খাই তাইলে ব্যাপারটা মন্দ হতো না, মনটা একটু রিফ্রেশ হতো, সাথে পড়ার ক্লান্তিটাও চলে যাবে। তাই আর দ্বিতীয়বার ভাবলাম না, যেহেতু আমাদের নিজেদেরই বাড়ি। তাই চা আর মোবাইল নিয়ে উঠে গেলাম বাড়ির ছাদে। ছাদের লাইট জ্বালিয়ে দিলাম, ফলে ভালোই লাগছিল আমার, কজ ছাদে অনেক বাতাস ছিল। চা খেতে খেতে ভাবলাম, আচ্ছা এখানে তো লাইট জ্বলছে, চাইলে আমি ছাদে বসেই কিছুক্ষণ পড়তে পারি, প্রাকৃতিক বাতাসও আছে, এক্সস্টও ফিল হবে না। তাই আবার নিচে গিয়ে বই নিয়ে আসলাম ছাদে। দেন নিচে বসে, অর্থাৎ ছাদের যে ফ্লোর সেখানে বসে চায়ে চুমুক দিতে দিতে পড়ছিলাম। বেশ কিছুক্ষণ পড়ার পর খেয়াল করলাম আমাদের ছাদে কেউ একজন হাঁটছে। বেশ অবাক হলাম, আজব তো, এত রাতে আমাদের ছাদে কে হাঁটবে? আমাকে দেখার জন্য আব্বু আম্মু কে উঠলো নাকি উপরে? আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, পুরো ছাদ ঘুরে দেখলাম কেউই তো নেই। ভাবলাম হয়তো আমার শুনতে ভুল হয়েছে, তাই আবারও বসে পড়তে লাগলাম। একটু পর আবারও হাঁটার শব্দ, আমি তাও চুপচাপ পড়ে যাচ্ছিলাম, কিন্তু হাঁটার শব্দটা অনবরত হচ্ছে, অর্থাৎ অনবরত কেউ একজন পায়চারি করছে ছাদে। এবার আমি উঠে দাঁড়ালাম, দাঁড়ানোর সাথে সাথে হাঁটার শব্দ বন্ধ হয়ে গেল। বেশ অবাক হলাম, এবার জোরে আওয়াজ দিয়ে বললাম, কে কে ওখানে? আমার ওই সময়ে মনে হচ্ছিল বাড়িতে চোর ঢুকেছে। আমি আরও সাবধান হয়ে গেলাম। হঠাৎ খেয়াল করলাম নিচে ফ্লোরে যেখানে আমার বই রাখা ছিল, বইটা হুট করেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। অর্থাৎ ফু দিলে যেমন কোনো হালকা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়, ঠিক তেমনটাই। এবার আমার মনে হলো, না, এটা চোর হতে পারে না, আমার সাথে প্যারানর্মাল কিছু একটা হচ্ছে। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম, আর যেই মাত্র ছাদের দরজা দিয়ে ঢুকবো, সাথে সাথে দেখি সাদা একটা ছায়া, অর্থাৎ সাদা একটা অবয়ব সিঁড়িতে বসে আছে। আমি আবারও পিছে সরে আসলাম, মোবাইল নিয়ে তাড়াতাড়ি বাসায় কল দিতে যাব, ওই সময় দেখি আমার ঠিক পেছনে কেউ একজন লাফাচ্ছে। আমি ক্লিয়ার শব্দ শুনছি, কিন্তু পেছন ফিরতে পারছি না। আমি শক্তি পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, শরীরের সব শক্তি যেন কেউ শুষে নিয়েছে। মোবাইলে ডায়াল করে বাবাকে কল দিলাম। কল দিতে দিতে হঠাৎ দেখি ওই সাদা অবয়বটা আমার এক হাত সামনে দাঁড়িয়ে আছে। আমি জোর একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। পরদিন সকালবেলা সবাই আমাকে খুঁজে না পেয়ে ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে তারা আমাকে ছাদে এসে পায়, আর আমিও তাদের সব কিছু খুলে বলি। অ্যান্ড আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আমি আপনাকে কল দিয়েছিলাম, আপনি আসেননি কেন? জবাবে আমার বাবা বলে, কই, আমার কাছে তো কোনো কল আসেনি। ডায়াল চেক করে দেখি সত্যি কোনো কল যায়নি। পরে তাদেরকে সব খুলে বলার পর সেদিন বাবা অনেক বকা দিয়েছিল। এত রাতে ছাদে ওঠার মতো বোকামি কাজ আমি আর কখনোই করিনি। সুপ্রিয় শ্রোতা, আমাদের সেকেন্ড ঘটনাটাও শেষ। কেমন লাগলো ঘটনাটা আমাদের জানাবেন। অ্যান্ড এখনও পর্যন্ত যারা আমাদের শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সট গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, আমরা এখন আমাদের থার্ড ঘটনাতে চলে যাচ্ছি। আমাদের 3 নম্বর ঘটনাটা একটা শ্মশান ঘাট নিয়ে। আমি ঘটনাটা হুবহু পড়ে শোনাচ্ছি। আমাদের গ্রামের বাড়ি থেকে মেইন বাজারে যেতে একটা শ্মশান ঘাট পার হয়ে যেতে হয়, অর্থাৎ শ্মশান ঘাট অতিক্রম করে দেন বাজারে যেতে হয়। তো আমি আর আমার ফ্যামিলি টাউনে থাকি, গ্রামে মাঝে মধ্যে যাওয়া হয়।
সেবার আমার চাচাতো বোনের বিয়ে হওয়ায় গ্রামে গিয়েছিলাম। তো চাচাতো বোনের গায়ে হলুদ গ্রামের বাড়িতে হলেও বিয়ের জন্য ক্লাব ঠিক করা হয়েছিল গ্রামের মেন বাজারের একটা ক্লাবে। তো গায়ে হলুদ শেষ হতে হতে প্রায় 3টা বেজে যায়। অ্যান্ড আমার চাচা আমাদেরকে বলে বাইক নিয়ে আমরা যেন বাজারে সে যে ক্লাবটা ঠিক করা হয়েছিল সেখানে যেন যাই। একটা প্রবলেম হয়েছিল, তো আমি আর আমার চাচাতো ভাই প্লাস গ্রামের কিছু ফ্রেন্ড মিলে 4টা বাইক করে বাজারের দিকে রওনা হই। আগে বলেছিলাম আমাদের বাড়ি থেকে বাজারে যেতে একটা শ্মশান ঘাট অতিক্রম করা লাগে। তো যাওয়ার সময় আমাদের তেমন কোনো প্রবলেমই হয়নি, আমরা ঠিকঠাকভাবে বাজারে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড প্রবলেম যেটা হয়েছিল সেটা সলভ করে আবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো মেইন ঘটনাটা হয়েছিল আসার সময়, বাজার থেকে বাড়িতে যাওয়ার সময়। আমরা 4টা বাইক মিলে যখন শ্মশান ঘাট ক্রস করছিলাম, ঠিক তখনই অদ্ভুতভাবে আমাদের 4টা বাইকেরই স্টার্ট বন্ধ হয়ে যায়। অ্যান্ড অনেক চেষ্টা করেও স্টার্ট দেওয়া যাচ্ছিল না। আমরা বলাবলি করছিলাম 4টা বাইকের কেমনে একসাথে প্রবলেম হয়। আমার চাচাতো ভাই বলে, আমরা কিন্তু এখন শ্মশান ঘাটে আছি, আমাদের সাথে মেবি কিছু একটা হচ্ছে। তখন আমার এক ফ্রেন্ড অট্টহাসি দিয়ে বলে, আরে ভাই এত বড় হয়ে গেলি তাও যদি এমনি ভয় পাস। ওকে নিয়ে কিছুক্ষণ সবাই হাসাহাসি করলাম। দেন আমরা বাইকগুলোকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে এক পর্যায়ে দেখলাম আমাদের সামনে 10 থেকে 12 জনের, অর্থাৎ 10 থেকে 12 জন সেম হাইটের মানুষ হেঁটে যাচ্ছে। আরও স্পেসিফিকলি যদি বলি, ওই 10-12 জন যে ছিল এদের একজন আরেকজনের কপি। সবার গঠন, কাপড়, হাইট সব সেম। তাদের মুখ দেখা যাচ্ছিল না, কজ তারা সামনে হাঁটছিল। আমরা বেশি অবাক হলাম, কজ 10-12 জনের সবারই সাদা ড্রেস, আর তাদের কারো পা দেখা যাচ্ছিল না। এবার সবাই ভয় পেয়ে যায়। আমরা সবাই একসাথে দোয়া পড়তে লাগলাম, আর আমার চাচাতো ভাই ভয়ে চিৎকার করছিল। আমরা ভাবলাম হয়তো তার চিৎকার শুনলে আমাদের সাথে আরও খারাপ কিছু হতে পারে, তাই তার মুখ আমি চেপে ধরলাম। একটু পরে দেখি একদম চোখের পলকেই সবাই কোথায় যেন গায়েব হয়ে গেল। একদমই চোখের পলকে সবাই হাওয়ায় মিলিয়ে গেল। আমরা কেউই বুঝতে পারছিলাম না কি হচ্ছিল আমাদের সাথে। আমরা প্ল্যান করলাম সবাই একসাথে জোরে জোরে আয়াতুল কুরসি পড়ব। সবাই মিলে চিৎকার করে করে আয়াতুল কুরসি পড়ছিলাম আর গাড়ি ঠেলছিলাম। হঠাৎ দেখলাম শ্মশান ঘাট পার হয়েই সামনে 3টা রোড। আজব তো, পুরো রাস্তা একটা রোডেই শেষ। আমাদের যে বাজার থেকে বাড়ির দিকে যেতে একটা রোডেই পুরো রাস্তা শেষ। তাহলে হঠাৎ 3টা রাস্তা আসলো কিভাবে? রাস্তা 3টা একদম একই ধরনের। আমি অনেক বেশি ঘামছিলাম। নর্মালি আমি এসবে বিলিভ করতাম না, বাট আজকে সামনাসামনি যা ফেস করছি তা দেখে আমি আর নিতে পারছিলাম না। আমরা বুঝতে পারছিলাম না কোন রোড দিয়ে যেতে হবে। পরে ডিসাইড করলাম বাড়িতে কল দেব, কিন্তু অবাক করা ব্যাপার, কারো মোবাইলে নেটওয়ার্ক ছিল না, কলই যাচ্ছিল না। এবার আমার এক বন্ধু যে অট্টহাসি দিয়েছিল আমার চাচাতো ভাইয়ের কথায়, সে বলল, ঠিক আছে আমি আগে যাচ্ছি, দেখি কি হয়। সে একদম সোজা মাঝখানের রাস্তা বরাবর হাঁটা শুরু করলো এবং আমরা তাকে দেখতে পাচ্ছিলাম। সে হাঁটছিল আর আমরা তার দিকে তাকিয়েছিলাম। আমরা ভাবলাম হয়তো এটাই রাস্তা, কারণ তার কিছুই হচ্ছিল না। আমরাও হাঁটা শুরু করলাম ওর পেছন পেছন, কিন্তু আমার বন্ধু সে অনেক দূর চলে গিয়েছিল হাঁটতে হাঁটতে। আমরা তাকে ডাকছিলাম আমাদের সাথে থাকতে, কিন্তু মনে হচ্ছিল সে আমাদের কথা শুনছেই না। আমরা জাস্ট 2 থেকে 3 পা দিয়েছিলাম ওই রাস্তায়, সাথে সাথেই মনে হলো আমরা কাদার মধ্যে ঢুকে গিয়েছি। অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে
আমাদের ভ্রম কাটলো। কি ব্যাপার, আমরা সবাই একটা বিলের মধ্যে নেমে গিয়েছি। আর তাকিয়ে দেখি আমাদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেটা আমাদের 10 থেকে 12 হাত দূরে। আমরা ভয়ে চিৎকার করতে লাগলাম আর তাড়াহুড়া করে কাদা থেকে উঠলাম। দেন আমরা সবাই একজন আরেকজনের হাত ধরে দৌড়াতে লাগলাম আর আয়াতুল কুরসি পড়ছিলাম চিৎকার দিয়ে দিয়ে। আর আমাদের 4টা বাইকই বিলের মধ্যে পড়েছিল, সেদিকে আর কেউ খেয়ালই দেয়নি। যাই হোক, দৌড়িয়ে দৌড়িয়ে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। অ্যান্ড দেন পৌঁছানোর পর আমরা সবাইকে সব কিছু খুলে বললাম। অ্যান্ড কারো অবিশ্বাস করার উপায় ছিল না, কজ আমাদের সবার হাঁটু পর্যন্ত কাদা লেগেছিল। অ্যান্ড একটু পরেই আমাদের মধ্যে একজন বলে উঠল, কিরে সামির কই? দেন হঠাৎ সবার সামিরের কথা মনে পড়লো। সামির মানে হচ্ছে আমার সেই বন্ধুটাই যে সবার আগে রাস্তায় হাঁটা শুরু করেছিল অ্যান্ড আমাদের সবার সামনে ছিল সে। আমাদের সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলাম সামিরকে। আমাদের বাড়ি ভর্তি সব মানুষ সবাই মিলে অর্থাৎ লাঠি আর টর্চ নিয়ে একসাথে সবাই মিলে ওই শ্মশানের সাথে লাগানো বিলটাতে গেলাম। অনেক খোঁজাখুঁজি করলাম আমার বন্ধুকে, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। সবাই হতাশ হয়ে পড়লাম। রাস্তার সাথে সাথে কি আমাদের বন্ধুও ভ্যানিশ হয়ে গেল? ভয় কাজ করছিল। আমরা যেখানে পড়েছিলাম ঠিক সেখান থেকে আমাদের 4টা বাইকগুলোকে পাওয়া গিয়েছে, কিন্তু সামিরকে এখনো পাওয়া যায়নি। এভাবে প্রায় ফজরের আলো দেখা যাচ্ছিল অ্যান্ড আস্তে আস্তে সূর্যের আলোতে পুরো বিল দেখা যাচ্ছিল। হঠাৎই একজন চিৎকার দিয়ে বলল, ওই যে দূরে একটা সাদা কাপড় পরা মানুষ দেখা যাচ্ছে। দেন আমরা সবাই মিলে তাকালাম, দেখি যে ওইটাই আমাদের সামিরের মতোই, কারণ সামিরও সাদা পাঞ্জাবি পরেছিল। তবে বেশ অনেক দূরে হওয়ায় বোঝা যাচ্ছিল না। সবাই মিলে গেলাম সেখানে অ্যান্ড লিটারালি সামির একদম সামিরের কোমর পর্যন্ত মাটিতে পুঁতা ছিল, অর্থাৎ পা থেকে কোমর পর্যন্ত কাদায় ঢুকানো ছিল। দেন সেখান থেকে সামিরকে উদ্ধার করা হয় অ্যান্ড সামির থেকে জানতে চাওয়া হয় তার সাথে কি হয়েছিল, কিন্তু সামির কিছুই বলেনি। এর পরের দিনে সামিরের অনেক জ্বর ওঠে অ্যান্ড সামির ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে। অ্যান্ড অবাক করা ব্যাপার, সামির প্রায় 8 মাস ধরে অসুস্থ থাকে। দেন সে সুস্থ হয় অ্যান্ড সুস্থ হওয়ার পরও সামির থেকে জানতে চাওয়া হয় তার সাথে সেদিন কি হয়েছিল, কিন্তু সামির আজও বলেনি সেদিন তার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল। সুপ্রিয় শ্রোতা, আমাদের 3 নম্বর ঘটনাটা এখানেই শেষ। আশা করছি ঘটনা 3টি আপনাদের বেশ ভালো লেগেছে অ্যান্ড স্পেসিফিক্যালি কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে তা আমাদের 1, 2, 3 এভাবে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।